আগামীতে নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে সেই সরকারের সাথে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক গভীর হবে। এতে যুক্তরাষ্ট্রের ইতিবাচক মনোভাব আছে বলেও জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির সাবেক রাষ্ট্রদূত ড্যান মোজেনা। তার আশা, জনস্বার্থ বজায় রেখে সব দেশের সাথেই বাংলাদেশের নির্বাচিত সরকার বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করবে। সুফিয়ান ফারাবের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। বঙ্গোপসাগরে গুরুত্বপূর্ণ অবস্থান ও ভূরাজনৈতিক প্রেক্ষাপটে নির্বাচনের পর ঢাকার সঙ্গে আরও গভীর সম্পর্ক চায় সব দেশ। বাণিজ্য, নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করতে ঢাকাকে পাশে চায় দেশগুলো। এসব বিষয়ে গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি গ্রহণ করতে পারে বাংলাদেশের পরবর্তী নির্বাচিত সরকার। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র, চীন, ভারত ও পাকিস্তানের সঙ্গে উষ্ণ সম্পর্ক উপভোগ করতে পারবে ঢাকা। একাত্তরকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ড্যান মোজেনা। পাকিস্তান, চায়না, ভারত, পাকিস্তান, চায়না সহ অন্য সবগুলো দেশের সঙ্গে প্রত্যাশা ও প্রয়োজনের ভিত্তিতে সম্পর্ক স্থাপনে কাজ করা উচিত বাংলাদেশকে। দক্ষিণ এশিয়ার সবগুলো রাষ্ট্রের সাথে বাংলাদেশের আরও নিবিড় সম্পর্ক স্থাপন জরুরি। এই সম্পর্ক বাস্তবিক অর্থেই যেন কার্যকর হয়, সেদিকে নজর দেবে নতুন সরকার। দীর্ঘ 6 বছর ঢাকায় যুক্তরাষ্ট্রের কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করা সাবেক এই রাষ্ট্রদূত বলছেন, এই কূটনৈতিক সম্পর্ক স্থাপনে ঢাকার কোনো লুকোচুরির প্রয়োজন নেই। জনগণের স্বার্থ সামনে রেখে সবার সঙ্গে সম্পর্ক গভীর করতে পারে আগামীর নির্বাচিত সরকার। বাংলাদেশের নতুন সরকারকে একটি গঠনমূলক শক্তিশালী সম্পর্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে বজায় রাখতে হবে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিনিয়োগের দিক থেকে সবার ওপরে। একই সঙ্গে দেশটি বাংলাদেশে পণ্যের সবচেয়ে বড় বাজার। এই সম্পর্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি সহায়তা দিয়ে যাচ্ছে। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ন্যায্যতার ভিত্তিতে সমুন্নত রাখতে হবে, তাতে উভয় দেশই লাভবান হবে। Bangladesh needs help to accommodate those refugees, and America is first in line in that regard. আর যুক্তরাষ্ট্রের বর্তমান সরকার বাণিজ্যিক কেনাকাটাই বেশি গুরুত্ব দিচ্ছে। যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনার বিষয়টিতে আগামীর সরকারও মনোযোগী হবে বলে আশা ড্যান মোজেনার। Try to advance purchases of American products like Boeings. I mean, these are good products. Bangladesh. সুফিয়ান ফারাবি, একাত্তর, ঢাকা। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে জার্মানির সহযোগিতা ও কারিগরি সহায়তা চেয়েছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে বসুন্ধরার দলের আমিরের নিজ কার্যালয়ে ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ডক্টর রুডিকার লোটেজের সাথে বৈঠকে এই সহায়তা চান তিনি। বৈঠকে বাংলাদেশের টেকসই গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়। এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে জার্মানির কারিগরি সহযোগিতা চান জামায়াতের আমির। এছাড়াও আগামীতে বাংলাদেশ ও জার্মানির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়বে বলে আশাবাদ জানান শফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে চতুর্থ দিনের শুনানি করছে নির্বাচন কমিশন। আজ শুনানি হবে 70টি আপিলের উপর। মঙ্গলবার সকাল 10টায় রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিলের উপর শুনানি শুরু করে ইসি। বেশিরভাগ আপিলকারী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। আজ 24 জনের মনোনয়ন গ্রহণ করে আবেদন মঞ্জুর করা হয়। বাতিল হয়েছে 15 জনের। দ্বৈত নাগরিক, ঋণখেলাপি, স্বতন্ত্র প্রার্থী হওয়ায় 1% ভোটারের স্বাক্ষর সম্বলিত তথ্যাদি প্রমাণ করতে না পারায় তাদের আপিল নামঞ্জুর করে ইসি। আবেদন জানিয়ে ইসিতে যাননি 7 আবেদনকারী, আর অনুপস্থিত ছিলেন 1 জন। সব মিলে এ পর্যন্ত আপিলের শুনানি শেষে 174 জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন বলে জানিয়েছেন ইসির কর্মকর্তারা। নির্বাচন কমিশন যে ফরম্যাটে আমার দ্বৈত নাগরিকত্ব রয়েছে কিনা তারা যেভাবে জানতে চেয়েছিল, তো ওই ফরম্যাট অনুযায়ী আমারটা হয়নি। এটা একটা খুব সিগনিফিক্যান্ট বিষয় ছিল না। ইচ্ছে করলে তারা এটা গ্রহণ করতে পারতেন, কিন্তু সেটা সেদিন গ্রহণ করলেন না। এই কারণে আমি আপিলের আশ্রয় নিয়েছি। আলহামদুলিল্লাহ, আজকে আপিল মঞ্জুর হয়েছে। আইনত একটা জটিলতা সৃষ্টি করে ডরবই দেখাইয়া আমার ভোটারকে না সমর্থন জোরপূর্বকভাবে করা হয়। তো উনি পরে যখন বুঝতে পারেন যে এটা নির্বাচন অফিস থেকে এসেছে, তখন আমার কাছে দৌড়ে আসেন। নির্বাচন কমিশনে আছেন সহকর্মী মাহিলা ইসলাম, যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। মাহিলা, এখন পর্যন্ত কতজনের আপিল শুনানি হয়েছে এবং কতজনের এখন পর্যন্ত প্রার্থীর উপস্থিত হয়েছেন? কারণ আমরা জানি যে এই সংখ্যাটি আজকের দিনে তেমন খুব একটা বাড়েনি, কারণ অনেকেই এই আপিল শুনানিতে উপস্থিত হননি। সেই হিসাব করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো রকম তথ্য জানানো হয়েছে কিনা?
তানিয়া, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আজকে তেমন মনোনীত প্রার্থী এখানে উপস্থিত হননি। সকাল 10টা থেকে এই বেলা 1টা পর্যন্ত এখন পর্যন্ত 36টি মনোনয়ন প্রার্থীতা আপিল বিভাগের কাজ চলেছে। এর মধ্যে 25 জন বৈধতা পেয়েছেন এবং 12 জন নামঞ্জুর হয়েছে এবং একজন অনুপস্থিত রয়েছেন। আমি যদি একটু বলি, কিছুক্ষণ আগেই জাতীয় পার্টি সহ 14 দলের যেই সদস্যরা এখানে মনোনয়ন দিয়েছেন এবং যাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে তাদের বিরুদ্ধে জুলাই ঐক্য সংগঠনের পক্ষ থেকে মোসাদ্দেক আলীর নেতৃত্বে 5 সদস্যের এক টিম এখানে এসে স্মারকলিপি দিয়েছেন এবং তারা কিন্তু এখানে ব্রিফও করেছেন এবং বলেছেন ইসি এখানে ফ্যাসিবাদী আচরণ করছে। যারা এই জুলাই আন্দোলনের বিপক্ষতা করেছে এবং আওয়ামী সরকারের সাথে যাদের সংযুক্ত রয়েছে তাদের মনোনয়ন কোনোভাবেই বৈধতা করা যায়নি, এই বিষয়টি তারা দাবি করছিলেন। এবং এখানে তার কিছুক্ষণ আগেই কিন্তু জাতীয় পার্টির সচিব যিনি পাটোয়ারি, তিনি কিন্তু এখানে কথা বলেছেন। তিনিও কিন্তু জানিয়েছিলেন এর আগে যে ইসি এখন পর্যন্ত নিরপেক্ষতা অবলম্বন করতে পারেনি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত সুষ্ঠু নয়। এখন আবার আমরা দেখেছি জাতীয় পার্টির পক্ষ থেকে প্রতিনিধি দলটি এসেছে এবং তারা হয়তো পরবর্তীতে আবারও কথা বলবে, যেহেতু কিছুক্ষণ আগেই জুলাই ঐক্য যেই সংগঠন, সেই সংগঠনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে তাদের মনোনয়ন বাতিলের জন্য একটি স্মারকলিপি এই নির্বাচন কমিশনে জমা দিয়েছেন তারা। তার প্রেক্ষিতে হয়তো তারা তাদের যেই মতামত সেটি হয়তো জানাবেন। তো এখন দুপুর 2টার এখন বাজে, এরপরে বিরতি গেল এতক্ষণ, এরপরে এখন আবার শুরু হবে মনোনয়ন কার্যক্রম। এরপরে এখন পর্যন্ত 25 জনের মনোনয়ন প্রার্থিতা তারা বৈধ ঘোষণা হয়েছে। পরবর্তীতে বিকেল 5টা পর্যন্ত আর কয়েকজন মনোনয়ন প্রার্থিতা বৈধ ঘোষণা করে, সেটি পরবর্তীতে আমরা জানাতে পারবো। তানিয়া, ধন্যবাদ মাহিলা। ফিরব নিশ্চয় পরবর্তীতে আবারও। দর্শক সহকর্মী মাহিলা ইসলাম ছিলেন আমাদের সাথে। কেউ জমা দেননি আয়কর রিটার্ন, কারো মিল নেই হলফনামা ও বিবরণীতে দেখানো সম্পদে। কেউ আবার স্ত্রীর সম্পদের হিসেবে দিয়েছেন গোজামিল। তবুও বহাল রয়েছে প্রার্থিতা, কিন্তু আইন বলছে অসঙ্গতি বা অসতথ্য দিলে বাতিল হবে মনোনয়ন। রুহুল আমিনের বিশেষ রিপোর্ট। ঢাকা 7 আসনে জামায়াতের প্রার্থী এনায়েতুল্লাহ। এবারের নির্বাচনে দলের সবচেয়ে সম্পদশালী প্রার্থী তিনি। তবে এনায়েতুল্লাহর সম্পদ ও আয়ের হিসাব গোজামিলে ভরা। হলফনামার 7 নম্বর ঘরে দেয়া স্থাবর অস্থাবর সম্পদের মোট পরিমাণ 116 কোটি। 83 কোটি টাকা ঋণ বাদ দিলে নিট সম্পদ 33 কোটি, কিন্তু 10 নম্বর ঘরে লেখা সম্পদ 109 কোটি। আবার আয়কর জমার প্রমাণপত্রে লেখা 26 কোটি। একইভাবে আয়কর নথি ও হলফনামায় দেয়া আয়ের তথ্যেও আছে গরমিল। হলফনামা ও আয়কর রিটার্নে জমি, বাড়ি, গাড়ি, স্বর্ণের দেখানো এবং বাজার মূল্যের পার্থক্য বিস্তর। এ নিয়ে অনেক প্রতিবেদন প্রচার হয়েছে, তবে এই পার্থক্যের আইনি ভিত্তি আছে। কিন্তু আমরা দেখাতে চাই প্রার্থীরা কিভাবে অসত্য তথ্য দিয়েছেন। পঞ্চগড় 1 আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ নওশাদ জমির হলফনামার 10 নম্বর ঘরে স্ত্রীর সম্পদ দেখিয়েছেন 15,34,000 টাকা, অথচ একই হলফনামায় 8 নম্বর ঘরে স্ত্রীর সম্পদ ক্রয়কালীন মূল্য দেখানো 2,81 লাখ, যার মধ্যে আছে যুক্তরাজ্যে 2.25 লাখ পাউন্ডে কেনা ফ্ল্যাট। সব মিলিয়ে বাজার মূল্য দেখানো হয়েছে 8 কোটি টাকা। তাহলে সঠিক কোনটি? নওশাদ জমির 1 বছরেই আয় দেখান 45 লাখ টাকা, অথচ তার সম্পদের পরিমাণ মাত্র 80 লাখ। পূর্বাচলে 10 কাঠার প্লট আছে এই প্রার্থীর, যার অধিগ্রহণকালীন মূল্য 20 লাখ টাকা, আর বর্তমান আনুমানিক দাম দেখিয়েছেন মাত্র 1 কোটি। বিএনপির এই প্রার্থীর আয়কর নথি যাচাইয়ের চেষ্টা করে ৭১, কিন্তু ইসির ওয়েবসাইটে মিলেছে শুধু স্ত্রীর কর নিবন্ধন বা টিআইএন। সিলেট 1 আসনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির স্বামী স্ত্রী দুজনেই 9টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, কিন্তু হলফনামায় দেখাননি ব্যবসা থেকে আয়, বরং আয়ের মূল উৎস পারিতোষিক। আব্দুল মুক্তাদিরের হলফনামায় আয় 39 লাখ টাকা, কিন্তু রিটার্নে তা 34 লাখ। নির্বাচন কমিশন কিংবা এই যে রিটার্নিং অফিসার গোয়েন্দা নয়, কিন্তু তাদের একটা যতটুকু সম্ভব এই স্বল্প সময়ের মধ্যে একটা যাচাই বাছাই করা দরকার। তারপরে পরবর্তীতে তারা যে আমরা প্রস্তাব করেছিলাম যে নির্বাচনের পরে যারা নির্বাচিত হবে তাদের যেন তারা এগুলো অডিট করে, খতিয়ে দেখে, শুধু হলফনামাই নয়
এবং তাদের নির্বাচনী ব্যয়। তথ্য গোপন, ভুল তথ্য দেয়া সহ নানা ধরনের অসঙ্গতি মিলেছে আরও অনেক প্রার্থীর হলফনামায়। যেমন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের প্রার্থী রুমিন ফারহানার আয় ও করের হিসাব পুরোটাই ভুল। পারিবারিক সূত্রে পাওয়া সম্পদের কোনো মূল্য দেখাননি তিনি। অথচ গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী অসত্য তথ্য দিলে প্রার্থিতা বাতিলের ক্ষমতা আছে নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের পক্ষে এককভাবে এটা করা সম্ভব না, এবং নির্বাচন কমিশনের যেহেতু কোনো স্থানীয় পর্যায়ে অফিস নাই, তারা সরকারি প্রশাসনের উপরে নির্ভরশীল, তারা এলাকা ভিত্তিকভাবেও এতগুলো প্রার্থীকে দেখার কিন্তু সুযোগ ওনারা পাচ্ছেন না। যেটা হয়তো বাস্তব ক্ষেত্রে সম্ভব হতো সেটা হলো যে এগুলোর ক্ষেত্রে কোনো জায়গায় দুর্নীতি দমন কমিশন তাদের মতন করে এটাকে বিশ্লেষণ করতে পারবেন কিনা বা এনবিআর এর কাছে তথ্য চাইতে পারবেন কিনা, সেই সংস্কারটা জরুরি। বিশ্লেষকদের মতে নির্বাচিত জনপ্রতিনিধি জবাবদিহির মধ্যে এলে ইতিবাচক বার্তা যাবে সামগ্রিক রাষ্ট্র কাঠামোয়। রুহুল আমিন, ৭১, ঢাকা। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর পে স্কেল দিতে পে কমিশন কাজ করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এদিকে ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের ইস্যুতে বাংলাদেশের বাজারে জ্বালানি তেলের মূল্যের উপর কোনো প্রভাব পড়বে না বলেও জানান তিনি। মঙ্গলবার সচিবালয়ে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। শারমিন রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের সময় গেল জুলাইতে পে কমিশন গঠন করে সরকার, যার উদ্দেশ্য ছিল সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণ করা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যখন বাকি আছে প্রায় 1 মাস, তখন পে স্কেল বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে জানতে চাওয়া অর্থ উপদেষ্টার কাছে। তিনি জানান, কার্যকর হবে কিনা তা নির্ভর করছে কখন কমিশনের রিপোর্ট পাওয়া যায় তার উপর। আমরা পে স্কেলটা পে কমিশনটা কাজ করছে, এরা একেবারেই একদম থামে নাই, তারা নিরবিচ্ছিন্নভাবে কাজ করছেন। তারা বলছেন, আমাদের সাথে যোগাযোগ করেছেন, কি করছেন না করছেন সেটা আমাদের ব্যাপার না। কমিশনের রিপোর্টটা আমি আশা করছি যে যদি কমিশনের কালকে পরশু কথা হবে, এটা 21 জন মেম্বার, তারা সব কিছু বিবেচনা করে সেটার সাথে সাথে আবার ইস্যুটা আসবে। যারা কি জানে বলে জুডিশিয়ারি রিপোর্টটা আলাদা, আবার ডিফেন্সের জন্য একটা সাব কমিটি তারা আসে, ওটা 3টাকে ইস্যু করে আমাকে। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের কারণে দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়বে কিনা জানতে চাওয়া ডক্টর সালেউদ্দিনের কাছে। জানে যে ভেনেজুয়েলা ইন্ডিপেন্ডেন্ট অফ ভেনেজুয়েলা তো একটা হঠাৎ করে একটা ওয়ান অফ একটা জিনিস আসছে, আমেরিকা কীভাবে ডিল করে, অন্যরা আবার রেট। তবে আমরা জ্বালানির ব্যাপারে একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করা হয়েছে, কয়েকদিন আগে এটা প্রেজেন্টেশন দেওয়া হয়েছে। আমি উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার কাজ করে যাচ্ছে জানান অর্থ উপদেষ্টা। কেমন অর্থনীতির লিগাসি নতুন সরকারের জন্য রেখে যাচ্ছেন ইউনূস প্রশাসন? পলিটিক্যাল গভর্নেন্স না থাকে, শুধু ইকোনমিক্স দিয়ে, যে আমি বললাম তো ভোজ্য কি জানি ভোজ্য দ্রব্য একটা ইন্সপেক্টর পাঠিয়ে ম্যাজিস্ট্রেট পাঠিয়ে হয় না, পৃথিবীর কোনো দেশে এটা হয় না। এদিন 1,55,000 লিটার সয়াবিন তেল ও সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। এডিবি প্রজেক্টের আওতায় 60,000 ড্রাইভারকে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্তের কথাও জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। শারমিন নীরা, 71, ঢাকা। এবার ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে দেশ থেকে টাকা পাচারের অভিযোগে 5 চীনা নাগরিক সহ 8 জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। উত্তর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে এই দুর্ধর্ষ সাইবার অপরাধীদের আটক করে ডিবি। সেই সাথে উদ্ধার করা হয় 51,251টি মোবাইল সিম। সাথে মিলেছে আধুনিক প্রযুক্তির বিভিন্ন ধরনের ডিভাইস। প্রতিটি ডিভাইসের মাধ্যমে একসাথে পরিচালনা করা যায় প্রায় অর্ধশত সিম কার্ড। দুপুরে টেম্পিয়ার মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ইউনিট। 51,251টি সিম উদ্ধার করি আমরা। 21টি ভিওআইপি জিএসএম গেটওয়ে, এটা একটা মেশিন যেটার মধ্যে অনেকগুলো সিম ইনসার্ট করা থাকে, এর মাধ্যমে সার্বক্ষণিক এই ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে আমাদের এই টাকাগুলা প্রতারণা হচ্ছে। আমাদের সাধারণ মানুষ এই মেশিনটির মাধ্যমে আসলে প্রতারিত হচ্ছে। মাদারীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্যাটারি চালিত ভ্যানের 3 যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও 2 জন। মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ জানান, মঙ্গলবার বেলা 11:30টার দিকে রাজৌরের টেকেরহাট থেকে বরিশালের দিকে যাচ্ছিল একটি কাভার্ড ভ্যান। পরে সদর উপজেলার মোস্তফাপুরের তাঁতিবাড়ি এলাকায় এলে অপর দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত ভ্যানকে একে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলে নারীসহ ভ্যানের 2 যাত্রী নিহত হন। আহত 3 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান আরও একজন। এদিকে ঘটনার পর ঢাকা বরিশাল মহাসড়ক 2 ঘন্টা অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন বিক্ষুব্ধরা। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নেতৃত্ব ও রাজনীতিতে পিছিয়ে হাওরের জেলা সুনামগঞ্জের নারীরা। দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে এসব সূচকে এই অঞ্চলে নারীদের অবস্থান তলানিতে। তবে পরিবর্তনের বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আশা জেগেছে সচেতন নারীদের। তারা চান দেশের আগামী নেতৃত্বে আসুক এমন এক সরকার যারা হাওর অঞ্চলে নারী, শিক্ষা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। শহীদ নূর আহমেদের তথ্যছবিতে বিস্তারিত। 1446 বর্গমাইল আয়তনের জেলা সুনামগঞ্জের বেশিরভাগ এলাকা হাওর ও নদী ঘেরা। তাই এই অঞ্চলের মানুষের জীবন জীবিকায় রয়েছে ভিন্নতা। তবে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও যোগাযোগ সহ আর্থসামাজিক মানদণ্ডে তাদের অবস্থান তলানিতে। বদলে যাওয়ার সময়ে নারীদের উন্নয়নে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হলেও এর কোনো ফল পাননি হাওড়াঞ্চলের নারীরা। শিক্ষাক্ষেত্রে এ জেলার নারীরা অনেকটাই পিছিয়ে। আসলে একটা দেশের অর্থনৈতিক বলেন, যাই বলেন, সব উন্নয়নের সবচেয়ে বড় চাবিকাঠি নারী পুরুষ উভয়েই। এখানে সবচেয়ে হচ্ছে নারীরা অনেক পিছায় আছে। এখানকার অর্থনৈতিক বলেন, যোগাযোগ ব্যবস্থা বলেন, সব দিক থেকেই নারীরা অনেক পিছায় আছে। তবে পরিবর্তনের বাংলাদেশে জাতীয় নির্বাচন নিয়ে আগ্রহী হাওড়াঞ্চলের বিশ্ববিদ্যালয় পড়ুয়া নারী শিক্ষার্থীরা। নতুন নির্বাচিত সরকার হাওরের তৃণমূল পর্যায়ে নারী শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্ব নিয়ে কাজ করবে, এমনটাই প্রত্যাশা তাদের। আমরা যে একটা অবস্থার মধ্যে আছি, সেই অবস্থাটা খুবই নাজুক। আমরা চাই না যে এই অবস্থাটা থাকুক। আমরা চাই যে বাংলাদেশ, পরবর্তী জেনারেশন, পরবর্তী সমাজ, পরবর্তী শিক্ষার্থীরা তারা তাদের সঠিক অবস্থানে যেতে পারবে। তো এখানকার যদি সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়, এখানকার মানুষের যদি, এখানকার স্টুডেন্টদের যদি আমরা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত করতে পারি, তাইলে এই এলাকার মানুষের অন্তত চিন্তা ভাবনাটা চেঞ্জ হইতে পারবে। আর নতুন ভোটাররা চান দেশে এমন একটি সরকার আসুক যারা বৈষম্যহীন নারী বান্ধব সমাজ ব্যবস্থা তৈরি করবে। বিগত বছরের যে বৈষম্যগুলো আমরা দেখে এসেছি, ওই বৈষম্যগুলো আমরা যেন আর ফেস না করি এবং আমাদের সাথে কাজ করবে এমন দলকেই আমরা চাই। যে সরকারটা যখন আসবে তখন আমি চাইবো তারা যেন নারী শিক্ষা নিয়ে কাজ করেন, যাতে আমরা বিশ্ববিদ্যালয়ে পাশ করে বের হওয়ার পর চাকরির ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্যের শিকার না হই। এছাড়া রাজনীতি ও নেতৃত্বে নারীদের অংশগ্রহণ নিশ্চিতে সহযোগিতামূলক পরিবেশ তৈরি করতে নতুন সরকারের প্রতি আহ্বান অনেকের। শিক্ষা জীবনের জন্য তো আমরা এখানে বিশ্ববিদ্যালয় দেখছি, মেডিকেল দেখছি, বিভিন্ন প্রাইমারি স্কুল, কলেজ দেখছি। পাশাপাশি যদি কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়া যায়, সেখানে তাদের সিদ্ধান্ত দেওয়ার একটা পসিবিলিটি থাকবে। সেখান থেকে লিডারশিপ উঠে আসবে, সেখান থেকে রাজনৈতিক অঙ্গনে খুব চমৎকার তারা সিদ্ধান্ত এবং ফলাফল যেটা সমাজের ব্যাপকভাবে ভালোভাবে বিকশিত হবে বলে আমি আশা করছি। প্রায় 28 লাখ জনসংখ্যার সুনামগঞ্জে নারীর সংখ্যা অর্ধেক। এর মধ্যে নারী ভোটার রয়েছেন 10,09,246 জন। মনিরা কাজুরি, 71। শ্যালক আর দুলাভাইয়ের সিন্ডিকেট যেন টাকা বানানোর মেশিন। বড় শ্যালকের প্রস্তাবনায় ছোট শ্যালককে নিয়ে জমি কেনার অনুমোদন নেয় দুলাভাইয়ের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ। 45 লাখ টাকার কাঠার জমি কেনেন 1.25 কোটি টাকায়। এভাবে সারা দেশে জমি কিনে 114 কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রোগ্রেসিভ লাইফের সাবেক এমডি MA করিম সহ পরিচালনা পর্ষদের বিরুদ্ধে। সুশান্ত সিনহার বিশেষ প্রতিবেদন। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ বিনিয়োগের জন্য আফতাবনগরে জমি কেনার উদ্যোগ নেয়। বাজার মূল্য খতিয়ে দেখে প্রস্তাব বোর্ডে পাঠাতে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের গঠিত সাবজেক্ট বা ক্রয় কমিটি প্রথম সভা করে 2011 সালের 11 জুলাই বিকেল 5টায়। তাদের প্রস্তাব অনুযায়ী প্রতি কাঠা জমির মূল্য ধরা হয় 1,25 লাখ টাকা। সেই কমিটির প্রস্তাবের ভিত্তিতেই রকেট গতিতে পরদিন 12 জুলাই বিকেল 5:30টায় অনুষ্ঠিত কোম্পানির 91তম বোর্ড সভায় আফতাবনগরের প্রায় 21 কাঠার 3টি প্লট কেনার অনুমোদন দেওয়া হয়। সন্ধ্যা 7টায় বোর্ড মিটিং শেষে সিদ্ধান্ত নেওয়া হলেও রহস্যজনকভাবে ওই দিনই নোট ইস্যু করা হয় কোম্পানিকে টাকা পরিশোধের এবং পরদিনই প্রায় 7 কোটি টাকা জমির মালিককে পরিশোধ করেন প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক MA করিম। কোম্পানির তখনকার চেয়ারম্যান মাহমুদুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে আরও ছিলেন ভাইস চেয়ারম্যান প্রদীপ সেন, পরিচালক কামাল মিয়া, নাসির শাহ, নাজিম তাজিক চৌধুরী, মুখ্য নির্বাহী কর্মকর্তা MA করিম সহ অন্যান্যরা। টোটালি মিসকন্ডাক্ট, এগুলো প্রপারলি ওনারা কোনো কিছু করেন নাই, চুরি করছেন। এটাও খুব বাজেভাবে করছেন। এটা অনেক আগেই এখানে অ্যাকশন নেওয়া উচিত ছিল। মেজরিটি ছিলেন ওনারা ডাইরেক্টর। আগে ওই সময় যে চেয়ারম্যান ছিলেন ওনার ওয়াইফ ডাইরেক্টর ছিলেন,
ওনার মেয়ে ডাইরেক্টর ছিলেন, ওনার সম্বন্ধিক ডাইরেক্টর ছিলেন, ওনার সম্বন্ধিকের ওয়াইফ ডাইরেক্টর ছিলেন, আরও যারা আছেন ওনারা সবাই এক গ্রুপ ছিলেন। সুতরাং আমাদেরকে বুঝতে দেওয়া হয় নাই। জমি বিক্রির প্রস্তাবকারী ইস্টার্ন হাউজিং এর কর্মকর্তা নওয়াজ তাজিক চৌধুরী, প্রোগ্রেসিভ লাইফের পরিচালক নাজিম তাজিক চৌধুরীর আপন বড় ভাই এবং তারা দুজনেই সম্পর্কে অপর পরিচালক নাসির আলী শাহের আপন শ্যালক। অনুসন্ধান বলছে ইস্টার্ন হাউজিংকে প্রাইম ব্যাংক ও জনতা ব্যাংকের মাধ্যমে আফতাবনগরের 20.62 কাঠার 3টি প্লটের জন্য 26 কোটি টাকা পরিশোধ করে প্রোগ্রেসিভ লাইফ। অথচ দুটি দলিলে জমির মূল্য দেখানো হয়েছে মাত্র 72,60,000 টাকা। অন্যদিকে পুরো টাকা পরিশোধ করেও 15 বছরেও 7 কাঠার অপর প্লটটির মালিকানা বুঝে পায়নি প্রোগ্রেসিভ লাইফ। কোম্পানির জমি যে দামে কেনা হয় সেই দামেই দলিল মূল্য উল্লেখ থাকে। দলিলে জমির প্রকৃত ক্রয় মূল্য না দেখানোই সরকারের 2 কোটি টাকার বেশি ট্যাক্স, ভ্যাট ও ভূমি রাজস্ব কর ফাঁকি দিয়েছে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের তখনকার পরিচালনা পর্ষদ। আমরা মনে করি যে যেই মূল্যে জমি কেনা হয় ওই মূল্যেই রেজিস্ট্রি হওয়া উচিত। এখানে যেহেতু কম দেখানো হয়েছে, এটা আসলে আইনগতভাবে সঠিক হয়নি। এখানেই শেষ নয়। 2010 সালে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় 9,500 বর্গফুট ফ্লোর ক্রয় করা হয়, যেখানে 3,47,00,000 টাকা বেশি মূল্য দেখিয়ে কোম্পানির অর্থ আত্মসাতের অভিযোগ আছে পরিচালকদের বিরুদ্ধে। সব মিলিয়ে 2009 থেকে 2012 পর্যন্ত প্রায় 114 কোটি টাকার আর্থিক অনিয়ম ও আত্মসাতের প্রমাণ মেলে অডিটরের অডিট প্রতিবেদনে। এ নিয়ে কোম্পানির এক উদ্যোক্তা পরিচালক মামলা করে অভিযুক্তদের বিরুদ্ধে। আমি এই সম্বন্ধে কিছুই জানি না। ওনারা তো বোর্ডের সব কিছু করে এলাও করতো না, বা বলতেও দিত না, জানতেও দিত না আর কি। শুধু করিম সাহেব আর নাসির আলী শাহ এই দুইজন, আর তার সম্বন্ধে এই নাজিম তাজিক চৌধুরী, এই তিনজনে মিলে মিটিং করে সব কিছু করতো। পরিতাপের বিষয় হলো প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের জমি কেনা সহ 114 কোটি টাকা আত্মসাতের পরও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরএ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি এবং দুর্নীতি দমন কমিশন এখনও টাকা উদ্ধার সহ কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেনি। দেরিতে হলেও ব্যবস্থা নেওয়ার কথা জানায় আইডিআরএ। এই যে অ্যানোমালিজ গুলো হয়েছে এবং পূর্বে যে জায়গাগুলোতে তাদের ক্ষত সৃষ্টি হয়েছে, ওই ক্ষতগুলো সহই তো আমাদের এখানে পাবলিক মানি যেগুলো আসলে বলা যায় যে ইয়ে হয়ে গেছে, সেগুলো সম্পর্কে আমাদের অবশ্যই এখানে পদক্ষেপ নিতে হবে। আমরা খুব তাড়াতাড়ি এটা নিব আর কি। এদিকে সিআইডির মামলায় অর্থ আত্মসাতের এই ঘটনায় প্রোগ্রেসিভ লাইফের বর্তমান পরিচালনা পর্ষদের সদস্য ও সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এ করিম, পরিচালক নাসির আলী শাহ ও নাজিম তাজিক চৌধুরীকে অভিযুক্ত করা হয়েছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছিলেন উচ্চ আদালত। 3 নম্বর সেক্টরের এম ব্লকের এই প্লটটি আফতাবনগরের সবচেয়ে দামি প্লট হিসেবে বিবেচিত, কারণ 2011 সালে এই প্লটটির প্রতি কাঠা 1,25,00,000 টাকা করে কিনেছিল প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স। যদিও 15 বছরের মাথায় এসে আফতাবনগরের এই প্লটটি সহ কোনো প্লটেরই দাম প্রতি কাঠা 1,25,00,000 টাকা ওঠেনি। কোম্পানি থেকে টাকা বের করে নিয়ে যাওয়ার অংশ হিসাবে তখনকার ব্যবস্থাপনা পরিচালক সহ পরিচালনা পর্ষদে যারা ছিলেন তারাই এরকম 3 গুণ 4 গুণ দাম দেখিয়ে জমি কিনেছিল, যারা এখনও অনেকেই বহাল তবিয়তে আছেন প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদে। সুশান্ত সিনহা, 71, আফতাবনগর, ঢাকা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।